এবং আগামী যে 26-এর লড়াই, সেই আগামী 26-এর লড়াইয়ে নওশাদ সিদ্দিকী এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে বাংলার মানুষ, সংখ্যালঘু, পিছিয়ে পড়া আদিবাসী সমাজ, মতুয়া সমাজের মানুষ, তারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা নতুন সরকার গড়বে। আগামী 26 তারিখের চ্যালেঞ্জ এই বছর থেকে আমরা নিয়ে নিলাম এবং আগামী বছর আমরা রেকর্ড করে দেখিয়ে দেব যে এই বাংলাতে আগামী দিনে আইএসএফ আসবে এবং পিছিয়ে পড়া মেহনতি মানুষের দল হিসেবে তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই রাজ্যে বিধানসভাতে নিয়ে যাব। এই অঙ্গীকারবদ্ধ আমরা আজ থেকে হয়ে গেল। আমরা কোনো রকম ভেবে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা মন থেকে ভুলছি না। তিনি যে বার্তা আমাদেরকে আজকে দিয়েছে, সেই বার্তাকে মাথায় রেখে 2026কে পাখির চোখ করে আজ থেকেই আমরা গ্রামগঞ্জে বিধানসভা ওয়ারিজ আমরা রাজনীতি শুরু করব। শাসক দল কিন্তু এবারে বুঝতে পেরেছে যে নওশাদ সিদ্দিকী বিহীন যদি শহীদ মিনারটা এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে নওশাদ সিদ্দিকী থাকলে কোন জায়গায় যেত এটা মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। এই জন্য প্রতিনিয়ত নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। আপনারা দেখেছেন সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। কিন্তু নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, কারণ মমতা ব্যানার্জি জানে 2026-এ আমাকে নওশাদ সিদ্দিকী 100%, 99% নওশাদ সিদ্দিকী আমাকে নবান্ন থেকে নামাবে। নওশাদ সিদ্দিকীর ভাষণের জন্য আইএসএফের যারা মেম্বার, সাধারণ মানুষ, তারা অপেক্ষা করে থাকে। নওশাদ সিদ্দিকী হচ্ছে আইএসএফের প্রাণ। নওশাদ সিদ্দিকী ছাড়া বাকি যারা রয়েছে তারাও ইম্পর্টেন্ট, কিন্তু তারা আইএসএফের অত গুরুত্বপূর্ণ ব্যক্তি না যতটা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কিন্তু আইএসএফ দলটাকে মূল কাণ্ডারি বলতে পারেন, মূল মাথা বলতে পারেন নওশাদ সিদ্দিকী। এই ব্যক্তিকে আমি বলবো, আপনি শুধুমাত্র এই ইস্যুটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইমিডিয়েট সোমবার, মঙ্গলবার সামনের সপ্তাহের মধ্যে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে আপনি জনস্বার্থ মামলা ফাইল করুন। আমি বলছি, এই ইস্যুতে আপনি যদি জনস্বার্থ মামলা ফাইল করেন, তাহলে শাসক দল কি জবাব দেয় সেটা দেখার জন্য সারা পশ্চিমবঙ্গের যত বিরোধী দল রয়েছে সবাই অপেক্ষা করে থাকবে। আরাবুল তার নিজের দলের কাছে এই ব্রাত্য দল থেকে তাকে লাথি মেরে বহিষ্কার করে দেওয়া হয়েছে। যাই হোক, তাকে দল থেকে বহিষ্কৃত। আমি বলবো এই সময় আইএসএফ এর অনেক বড় সুযোগ। ওই কেসটাকে তারা আরো বড় জায়গায় নিয়ে যাক, দরকার হলে কোয়াশিং ফাইল করুক। ওই কেসে কি হয়েছে দরকার হলে, এবং কারা কারা এই কেসের বিরুদ্ধে রয়েছে, নেপথ্যে কারা কারা রয়েছে, কেন এফআইআর রয়েছে, সমস্ত কিছু তদন্ত করে বার করা হোক। আর একটা কথা, মানুষের স্বার্থে যদি রাজনীতি হয়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের কনস্টিটিউশন অনুযায়ী, তাহলে মানুষের জন্য প্রতিটা রাজনৈতিক দল কি করেছে সেইটা বলতে তারা দায়বদ্ধ। মানুষের কাছে লজ্জার মাথা খেয়ে তারা ভোট চায়, ভিক্ষা করে ভোট চায়, প্রচার করে ভোট চায়, আবার প্রচার করা নিয়ে গন্ডগোল হলে হাইকোর্টে এসে তারা মামলা করে, অথচ সেই মানুষের পিছনেই বাঁশ দেয়। একটা দলের জেতা নেতা সারা দেশে অন্য কোনো দলে গেলে সেই পোস্টে আবার ভোট হবে, স্ট্রেট হবে, তার পোস্ট ক্যান্সেল হবে, সেই পোস্টে ভোট হবে। যে দলে সে যাবে সাধারণ কর্মী হিসাবে পরবর্তী 10 বছর সে কোনো ভোটে লড়তে পারবে না। দেশের আইন এইটা হওয়া উচিত। ওইসব দল বদলু, ওই পার্লামেন্টের আইন বছরের পর বছর চলবে, ওই সব চিটিংবাজি করে দেশকে একদম বিক্রি করে দিচ্ছে এই পার্লামেন্টেরিয়ানগুলো। সুতরাং মানুষের জন্য যদি করে, আমি বলবো আইএসএফ মানুষের জন্য লড়াই করুক। আজকে যে ঐক্যবদ্ধ চেহারা, যে আবেগ, যে উচ্ছ্বাস এই ভাঙড়ের মাটিতে তৈরি হয়েছে, আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা 2 বছর হতে যায় গুটি গুটি পায়ে অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত্রি পর্যন্ত যেভাবে পরিশ্রম করেছেন আপনাদের সকলকে নিয়ে, সেই পরিশ্রমের ফল আজকে ভাঙড় মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ভাঙড়ের সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার, যে জুলুম ভাঙড়ে কিছুদিন আগে পর্যন্ত যারা করেছিল, আজকে তাদের যে বিচার হয়েছে, তাই আমি সকলের কাছে, সকল নেতৃত্বের কাছে আমরা কৃতজ্ঞতা। আর একটা কথা বলতে চাই, जो शौकत मोल्ला के साथ टकराएगा वो चूर चूर हो जाएगा, সেটা ভাঙড়ের মাটিতে প্রমাণ হয়েছে। তাই আমি আপনাদের সকলকে বলবো, কারণ বক্তব্য দীর্ঘায়িত করার সময় নেই, আপনারা বক্তব্য শুনবেন,
আমাদের সংসদের সভাপতি এবং মাননীয় শওকত মোল্লা মহাশয়ের মাননীয় শক্তিদার। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেতা আমাদের নেত্রী সায়নী ঘোষ সাংসদ জিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেতা, সকলের প্রিয় নেতা, ভাঙড়ের পর্যবেক্ষক মাননীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ বাহারুল সাহেবকে। এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের জেলার সভাপতি আইএনটিউসির মাননীয় শক্তিদা বক্তব্য দেবেন আপনাদের সামনে, ওনার গুরুত্ব বক্তব্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাই শওকত মোল্লাকে, তার কারণ আপনারা জানেন যে আমি ওর সম্বন্ধে প্রশংসা করার আমার ভাষা নেই। ও রাজনৈতিক জীবন তৃণমূল কংগ্রেসের শুরু থেকে আজ পর্যন্ত আমি যত দেখছি তত আমার এই দীর্ঘ এত বয়স অতিক্রম করে প্রায় 80 বছরের দোরগোড়ায় আমি ততটাই অবাক হয়ে যাচ্ছি। ওর জীবনের প্রতিটা মুহূর্ত রাজনৈতিক জীবনে একটা নতুন রেকর্ড সৃষ্টি, সফলতার খাতিয়ান, যা দলকে ক্রমাগত একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সফলতা অর্জন করে আমাদের দলকে আরও শক্তিশালী করেছে। যেদিন প্রথম তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, আমি সেদিন ওর মধ্যে যে প্রতিভা দেখেছিলাম, সেদিন জীবনতলার মঞ্চ থেকে বলেছিলাম আমরা শওকতকে চিনতে ভুল করিনি, আমরা দেখতে চাই ওকে আগামী দিন এই দলে একজন বিধায়ক হিসাবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করবে যদি সঠিকভাবে এমনিভাবে এগোতে পারে। আমার স্বপ্ন ব্যর্থ হয়নি। জীবনতলার মাঠের বক্তব্য আজকে পরিপূর্ণতা লাভ করেছে। আজকে বিধায়ক শুধু নয়, 3টে বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক, নিজের কেন্দ্র সমেত, তার সঙ্গে সারা জেলার যেখানে প্রয়োজন সেখানেই তাকে ছুটতে হচ্ছে। আজকে ওর বিকল্প নেই। আমি বলছি আজকে ভাঙড়ে এই জনাকীর্ণ সমাবেশ, গত কদিন আগে ভাঙড় কলেজের ময়দানে গিয়েছিলাম, আমি সেদিন বলেছিলাম এত বড় সমাবেশ ইন্দিরা গান্ধীর 1971 সাল, অনেকে দেখেননি, তখন জন্ম হয়নি। আমরা যেদিন যুব কংগ্রেস করতাম সেদিন লবণ হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে যে সমাবেশ হয়েছিল ভারতবর্ষের তামাম নেতারা এসেছিলেন, কিন্তু সেদিনের ভাঙড়ের সমাবেশ ছিল সেই 1971 সমাবেশকে ঠপকে গিয়ে এক নতুন শৃঙ্খলাপরায়ণ তৃণমূল কংগ্রেস সমাবেশ তৈরি করেছিল রেকর্ড। একথা বলতে আমার কোনো দ্বিধা নেই। ইন্দিরা গান্ধী আজ নেই, কিন্তু সমাবেশটা আজকে নতুন করে আমাদের স্বপ্ন দেখাতে শুরু করেছে। এই যে বৃহৎ একটা সমাবেশ, সেদিনের ভাঙড়ের সমাবেশ তাকে টপকে গিয়েছে। আর একটা ইতিহাস তৈরি হলো এখানে মাঠ থেকে, যেখানে দাঁড়িয়ে 3 ঘন্টা বলতে পারি 26-এর রণাঙ্গনে তৃণমূল ছাড়া বিকল্প আর কিছু থাকবে না, একথা বলতে আমার নীতিতা নেই।